শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের ক্লাস শুরু করতে একটু দেরি হয়েছে। আমরা আজকে নিয়ে অপেক্ষায়িকা 4 নম্বর ক্লাসটা করতে যাচ্ছি। ইতিমধ্যে আমরা নিয়ে অপেক্ষায়িকার বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। গত ক্লাসে আমরা বাজেট রেখায় ছিলাম। বাজেট রেখা কাকে বলে, বাজেট রেখার সমীকরণ, বাজেট রেখার ঢাল নির্ণয় করেছি। তো তোমাদেরকে সবসময় যে পরামর্শটা দিই, আমার সাথে সাথে ক্লাসগুলো কমপ্লিট করে নিবে, কখনো ক্লাস রেখে দিবা না। যারা এই কাজটা করো তোমরা অবশ্যই ভালো করো। তোমাদের প্রস্তুতি অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে। কারো যদি কোনো ক্লাস মিস হয়, এই জন্য আমি রেকর্ড ক্লাসে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা বাজেট রেখা পড়ছিলাম, আমি জাস্ট 2 মিনিট একটু রিপিট করে দিই বাজেট রেখা কাকে বলে। বাজেট রেখা বা দাম রেখা যে রেখার প্রতিটি বিন্দু দুটি পণ্যের দাম এবং ভোক্তার নির্দিষ্ট আয়ের সমন্বয়ে সমান ব্যয় নির্দেশ করে তাকে বাজেট রেখা বলা হয়। আমাদের বাজেট রেখার সমীকরণ ছিল এক্স ইন্টু পি এক্স প্লাস ওয়াই ইন্টু পি এম সমান এম। আমরা বাজেট রেখার ঢাল বের করেছিলাম। বাজেট রেখার ঢাল এটা অথবা এটা। বাজেট রেখাকে দাম রেখা বলা হয়। বাজেট রেখার বৈশিষ্ট্য পরীক্ষায় আসতে পারে। বাজেট রেখার সকল বিন্দু ভোক্তা আয় এবং ব্যয়ের মাঝে সমতা নির্দেশ করে। যেমন আমরা যে বাজেট রেখাটা অঙ্কন করেছিলাম, এখানে প্রত্যেকটা বিন্দুতে আয় ব্যয় সমান। প্রতিটা বিন্দুতে ভোক্তা আয় ব্যয় সমান। বাজেট রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়ে থাকে। এটা আমাদের চিত্র থেকে দেখতে পেয়েছি। বাজেট রেখা বাম থেকে ডানে নিম্নগামী, এই যে। তারপর একটা বৈশিষ্ট্য, বাজেট রেখার ঢাল ঋণাত্মক, সেটা আমরা প্রমাণ করে দেখিয়েছিলাম। বাজেট রেখার ঢাল দুটি পণ্যের দামের অনুপাত নির্দেশ করে। বাজেট রেখার ঢাল সকল বিন্দুতে স্থির থাকে। এটার মানে কি? বাজেট রেখার সকল বিন্দু ভোক্তার সমান ক্রয় ক্ষমতা নির্দেশ করে। এই 5টা বৈশিষ্ট্যে যে কোনো 4টা লিখতে হবে। তবে যারা বাজেট রেখা অঙ্কন করতে জানো, তারা সরাসরি কয়েকটা মনে রাখতে পারবা। বাজেট রেখা বাম থেকে ডানে নিম্নগামী। বাজেট রেখার ঢাল দুটি পণ্যের দামের অনুপাত নির্দেশ করে। বাজেট রেখার ঢাল ঋণাত্মক। 3টা বৈশিষ্ট্য এখান থেকে দেখে দেখে বলা যায়। বাজেট রেখার প্রত্যেকটা বিন্দুতে আয় ব্যয় সমান। 4টা বৈশিষ্ট্য হয়ে গেল। সরাসরি চিত্র থেকে 4টা বৈশিষ্ট্য লেখা যায়। বাজেট রেখার সকল বিন্দু সমান ক্রয় ক্ষমতা নির্দেশ করে। বাজেট রেখার স্থানান্তরটা আমি মূলত আজকে দেখাবো কিভাবে বাজেট রেখা স্থানান্তরিত হয়। বাজেট রেখার স্থানান্তর, ওকে। যারা গত ক্লাসে বাজেট রেখা অঙ্কনটা বুঝো নাই, তারা আজকে একটু দেখো। এক্স পণ্যের দাম 4 টাকা, ওয়াই পণ্যের দাম 5 টাকা, বাজেট হচ্ছে 20। ও এক্স ও ওয়াই। তো আমাদের বাজেট দিয়া আমরা এক্স পণ্য পাবো কয়টা? 5টা। আমরা ওয়াই পণ্য পাবো 4টা। কিভাবে বুঝলাম? আমাদের কাছে আছে 20 টাকা। প্রতিটা পণ্যের দাম 4 টাকা। প্রতিটা এক্স পণ্যের দাম প্রাইস অফ এক্স সমান 4 টাকা। তাহলে তুমি চাইলে 20 টাকা দিয়ে সর্বোচ্চ 5টা এক্স পণ্য কিনতে পারবা। বা প্রতিটা ওয়াই পণ্যের দাম হচ্ছে 5 টাকা। তুমি 20 টাকা দিয়ে চাইলে সর্বোচ্চ 4টা ওয়াই পণ্য কিনতে পারবা। 5টা এক্স পণ্য, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। 1, 2, 3, 4, 5। ওয়াই পণ্য হচ্ছে 4টা। 1, 2, 3, 4। তাহলে আবার বলি, 20 টাকা দিয়ে আমি সর্বোচ্চ 5টা এক্স পণ্য কিনতে পারবো, মানে এই বিন্দুতে। বিন্দুটা মার্ক করলাম। অথবা আমি 20 টাকা দিয়ে সর্বোচ্চ 4টা ওয়াই পণ্য কিনতে পারবো।
ওয়াই বিন্দুটাকে আমি মার্ক করলাম। দুটোটা যোগ করে আমরা প্রত্যাশিত বাজেট রেখা পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের এবি বাজেট রেখা। এই হচ্ছে আমাদের এবি বাজেট রেখা। এখন এই এবি বাজেট রেখা, ওকে, বাজেট রেখা স্থানান্তর পাচ্ছি আমরা মূলত। স্থানান্তর। এখন ধরলাম আমাদের বাজেট 20 টাকা থেকে 40 টাকা হয়ে গেল, বেড়ে 40 টাকা হয়ে গেল। বিষয়টা খেয়াল করো। এক্স পণ্যের দাম 5 টাকা, ঠিক আছে। ওয়াই পণ্যের দাম, এক্স পণ্যের দাম 4 টাকা, ওয়াই পণ্যের দাম 5 টাকা, ঠিক আছে। এই অবস্থা তোমার ইনকাম বেড়ে গেছে বা তোমার বাজেট 20 টাকা থেকে বেড়ে 40 টাকা হয়ে গেছে। তো এখন বাজেট 40 টাকা হওয়ায় আমরা এক্স পণ্য কয়টা কিনতে পারবো? 40 টাকা দিয়া। প্রতিটার দাম 4 টাকা হলে এখন আমরা 10টা এক্স পণ্য কিনতে পারবো। কোয়ান্টিটি অফ এক্স সমান 10 সর্বোচ্চ। অথবা যদি ওয়াই পণ্য কেনা হয় 40 টাকা দিয়া, কোয়ান্টিটি অফ ওয়াই 8টা কিনতে পারবো। বিষয়টা বুঝে নাও। এই একটা বুঝলেই হবে বাজেট রেখা কিভাবে স্থানান্তর হয়। আমাদের প্রাথমিক বাজেট রেখা ছিল এবি। এবি বাজেট রেখা দ্বারা বোঝাচ্ছে প্রতিটা এক্স পণ্যের দাম 4 টাকা হলে আমি সর্বোচ্চ 5টা এক্স পণ্য কিনতে পারবো, অথবা প্রতিটা ওয়াই পণ্যের দাম 5 টাকা হলে আমি সর্বোচ্চ 4টা ওয়াই পণ্য কিনতে পারবো। এই এ কমা বি যোগ করে আমি একটা রেখা টানছি, এটা হচ্ছে আমার বাজেট রেখা। আমার বাজেট হচ্ছে 20 টাকা। এই রেখা দিয়ে বোঝাচ্ছে আমি এর সীমার বাইরে যাইতে পারবো না, আমার বাউন্ডারি হচ্ছে এতটুকু। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারবো আনমিউট করে। যদি কেউ না বুঝে থাকে আমাকে কোয়েশ্চেন করতে পারো। এখন হঠাৎ বাজেট 20 টাকা থেকে 40 টাকা হয়ে গেল। তো 40 টাকা বাজেট হলে তুমি যদি এক্স পণ্য কিনতে যাও 10টা এক্স পণ্য কিনতে পারবে, কারণ প্রতিটার দাম 4 টাকা। তাহলে আমাকে এদিকে 10 পর্যন্ত আসতে হবে। ধরলাম আমার এখানে 10, এটাই 10। ঠিক একইভাবে আমি যদি ওয়াই পণ্য কিনতে যাই আমি 40 টাকা দিয়ে সর্বোচ্চ 8টা ওয়াই পণ্য কিনতে পারবো। ধরলাম আমার এটা 8। তাহলে বাজেট রেখাটা সমান্তরালে কোন দিকে চলে গেল? উপরের দিকে সমান্তরালে যাবে। এখন বাজেট রেখা চেঞ্জ হয়ে গেছে, নতুন বাজেট রেখা পাওয়া গেল। দুইটা আনছি দুইটা আনছি। তাহলে দেখা যাচ্ছে বাজেট বৃদ্ধি পেলে বাজেট রেখা ডান দিকে চলে যায়, ডান দিকে সমান্তরালে চলে যায়। সমান্তরাল এখানেও সমান দূরত্ব, এখানেও সমান দূরত্ব। আমি এটা আন্দাজে দিয়েছি, তোমরাও আন্দাজে দিতে পারবা, কোনো অসুবিধা নেই। কারণ আমি তো অলরেডি 5টা কিনি, আরো 5টা মানে 10 পর্যন্ত আমাকে এদিকে এখানে আসতে হবে সমান দূরত্বে। 6, 7, 8, 9, 10। আমি জায়গা নাই বিদায় আমি করি নাই। এখানে আমাকে 8 পর্যন্ত যেতে হবে, 5, 6, 7, 8। রেখাটা মূলত এইখানে হতো আর কি। তো তোমরা পরীক্ষায় আঁকলে এইভাবেই দেখাবা। কিন্তু আমি আপাতত এইখানে 10 দিয়ে দিয়েছি, তাতে কোনো অসুবিধা নেই, তোমরা বুঝতে পারলেই হলো। তাহলে আমরা দেখতে পেলাম বাজেট বাড়লে পণ্যের দাম স্থির থাকা অবস্থায়, বাজেট ডাবল হলে বাজেট রেখা সমান্তরালে ডান দিকে চলে যায়। একই ঘটনা উল্টো হইতে পারে। বাজেট যদি কমে যায় তখন কি হবে? বাজেট কমে গেলে কি হয়, যেমন আমার বাজেট ছিল 20 টাকা, তখন বাজেট রেখা ছিল এটা। বাজেট বেড়ে 40 টাকা হয়েছে, বাজেট বেড়ে গেছে, আমার পণ্য বেড়ে গেছে, তখন বাজেট রেখা ডান দিকে বা উপরের দিকে সমান্তরালে চলে গেছে। এখন ধরলাম বাজেট উল্টো হলো, এম 10 টাকা হয়ে গেল, বাজেট কমে 10 টাকা। এখন কি হবে? তাহলে স্যার নিচে চলে আসবে বাজেট রেখাটা। একদম নিচে চলে আসবে, হুম। বাজেট রেখা নিচে টিচার চলে আপনি আসবে। কিউএক্স কেন দিচ্ছেন? টিচার আপনি হ্যাঁ, কিউএক্স কেন দিচ্ছেন?
কিউ ওয়াই কেন দিছেন? কিউ ওকে, মানে কিউটা কেন দিছেন? কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি। তুমি এক্স পণ্যের দাম হ্যাঁ হচ্ছে প্রাইস অফ এক্স সমান 4, কোয়ান্টিটি অফ এক্স সমান 10। মানে বাজেট যখন 40, তখন আমি এক্স পণ্য, আচ্ছা বুঝছি প্রতিটা এক্স পণ্যের দাম 4 টাকা, কোয়ান্টিটি অফ মানে 10টা এক্স পণ্য পাবো, এটা বুঝিয়েছি, বুঝছো এখন? জি বুঝতে স্যার পেরেছো? বুঝলাম। ওকে, এবার প্রাইস জি অফ স্যার। এক্স সমান 5 টাকা, প্রাইস অফ ওয়াই সমান 5 টাকা, দুইটাই 5 টাকা, এম সমান 20 টাকা। এখন বাজেট টাকাটা কেমন হবে একটু দেখো। 20 টাকা দিয়ে সর্বোচ্চ কোয়ান্টিটি অফ এক্স কত হবে? কোয়ান্টিটি অফ এক্স 4, কোয়ান্টিটি অফ ওয়াই 4, 1 2 3 4, 1 2 3 4। তাহলে আমি 4টা এক্স পণ্য অথবা 4টা ওয়াই পণ্য কিনতে পারবো, যে কোনো একটা কিনতে পারবো। এটা আমার বাজেট টাকা, এই এলাকার নাম দিলাম এবি। কালকে গত ক্লাসে একজন কোশ্চেন করেছিল, স্যার সবসময় কি এখানেই কিনতে হবে, আমি কি এখানে কিনতে পারবো না? পারবা, তুমি এইখানেও কিনতে পারবা, এখানেও কিনতে পারবা, এখানেও কিনতে পারবা, কিন্তু বাজেট 20 টাকার মধ্যে থাকলে হচ্ছে। এখন সেটা কিরকম? কেউ যদি বলে স্যার আমি 4টা ওয়াই পণ্য নিব না, আমি এক্স এবং ওয়াই দুটোই মিলেমিশে নেব, তাও হবে। ধরলাম আহ তোমার কাছে আছে 20 টাকা, তুমি 3টা এক্স পণ্য কিনবা, 3টা এক্স পণ্য, তাহলে ওয়াই পণ্য কয়টা কিনতে পারবা? একটা, দুটো মিলে 20 টাকা হয়ে যাবে। তখন লেখাটা এইরকম হবে, 3টা এক্স পণ্য একটা ওয়াই পণ্য, এই বিন্দুতে। এটাই আমার বিন্দু। আশা করি বুঝতে পেরেছো, প্রতিটা বিন্দুতে 20 টাকা হবে। কারণ বাজেট কমে গেলে কি হয় আমরা সেটা একটু দেখবো। বাজেট কমে গেলে, তো এম, ইনকাম কমে গেছে, বাজেট 10 টাকায় চলে আসছে। এখন 10 টাকা দিয়ে কোয়ান্টিটি অফ এক্স কত হবে? এক্স পণ্য পাওয়া যাবে 2টা, কোয়ান্টিটি অফ ওয়াই পাওয়া যাবে 2টা। এটা 2, এটাও 2, তাহলে এটা হচ্ছে আমার নতুন বাজেট রেখা, সিডি। তাহলে বাজেট রেখা কোন দিকে চলে আসছে? বাম দিকে চলে আসছে না? বামে। তাহলে বাজেট কমে যাওয়াতে বাজেট রেখা সমান্তরালে বাম দিকে চলে আসছে। বাজেট বেড়ে গেলে বাজেট রেখা ডান দিকে চলে যাবে, বাজেট কমে গেলে বাজেট রেখা বাম দিকে আসবে। বিষয়টাকে বুঝতে পেরেছো? বাজেট রেখার স্থানান্তরটা। ওকে, জি স্যার। জি স্যার বুঝছি। তাহলে তুমি একটু সাথে সাথে এঁকে নিবা, চেষ্টা করবা সাথে সাথে অঙ্কন করে ফেলতে। এবার একটা বিষয় খেয়াল করো, আমি শুধু কিন্তু এখানে বাজেটের পরিবর্তন করেছি, দামের কোনো পরিবর্তন করি না। দাম ফিক্সড রেখেছি, দাম 5 টাকা 5 টাকা। বাজেট 20 টাকা ছিল, বাজেটকে 10 বানাইছি, বাজেটকে আমি চাইলে 40ও বানাইতে পারবো। কিন্তু এবার আমি ঘটনা ঘটাবো উল্টো। উল্টোটা কিরকম? পি এক্স সমান 5 টাকা, পি ওয়াই সমান 5 টাকা, অর্থাৎ প্রতিটা এক্স পণ্যের দাম 5 টাকা, প্রতিটা ওয়াই পণ্যের দাম 5 টাকা। তোমার কাছে বাজেট আছে 20 টাকা। ওকে, 20 টাকা, প্রতিটা এক্স পণ্যের দাম 5 টাকা, প্রতিটা ওয়াই পণ্যের দাম 5 টাকা, বাজেট হচ্ছে 20 টাকা। একটা মিনিট একটু অপেক্ষা করো। তো আমরা যে বাজেট অঙ্কন রেখা অঙ্কন করলাম, বাজেট রেখা স্থানান্তর, সেটা একটু তোমরা একটু নিজেরা দেখো ঠিক মতো অঙ্কন করতে পেরেছো কিনা।
এইভাবে একটু খেয়াল করো। এখন কিভাবে বাজেট রেখার স্থানান্তরটা হয়? ভূমি অক্ষ, লম্ব অক্ষ, এক্স পণ্য, ওয়াই পণ্য। সো যথারীতি আমরা চারটা চারটা পাবো, একটা, দুইটা, তিনটা, চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা এক্স পণ্য, চারটা ওয়াই পণ্য, হ্যাঁ। স্যার এখানে তো পাঁচটা লিখলেন যে পি এক্স কিভাবে পাঁচটা আবার বলো। পি এক্স ইকুয়াল 5 লিখছেন, পি ওয়াই ইকুয়াল 5, কিন্তু এখানে চারটা দাগ দিচ্ছেন। তাইলে তো তুমি এতক্ষণ বুঝো নাই। একটার দাম 5 টাকা, একটার দাম 5 টাকা, স্যার 20 টাকা দিয়ে কয়টা পাবো? 20 টাকা দিয়ে চারটা চারটা করবো, বুঝছো এখন? জি স্যার, হুম। এবার খেয়াল থ্যাংক করো, ইউ স্যার। বাজেট ঠিক আছে, ওয়াই পণ্যের দাম ঠিক আছে, কিন্তু এক্স পণ্যের দাম বেড়ে যাবে। এক্স পণ্যের দাম, প্রতিটা এক্স পণ্যের দাম 10 টাকা হয়ে গেল। ওয়াই পণ্যের দাম ঠিক আছে, বিষয়টা বুঝে নাও। এক্স পণ্যের দাম বেড়েছে, তাহলে এখন 20 টাকা দিয়ে এক্স পণ্য কয়টা পাওয়া যাবে? দুইটা। দুইটা। 20 টাকা দিয়ে এক্স পণ্য পাওয়া যাবে মাত্র দুইটা। ওয়াই পণ্যের দামে কোনো পরিবর্তন হবে? এটার কি না কোনো স্যার। পরিবর্তন হয়েছে? হয় নাই। তাহলে 20 টাকা দিয়ে ওয়াই পণ্য পাওয়া যাবে চারটা, এটা ঠিক আছে। এক্স পণ্য পাওয়া যাবে দুইটা, তার মানে এখন আমাকে এই বিন্দুতে চলে আসতে হবে। দুইটা, খেয়াল করে এটা একটু বুঝুন। এটা, এটা যোগ করবো, এ বি এ সি। এই হচ্ছে নতুন বাজেট রেখা। তাহলে এখানে কি ঘটনা ঘটলো? এক্স পণ্যের দাম কমে গেছে, বেড়ে গেছে, ওয়াই পণ্যের দাম ঠিক আছে। 20 টাকা দিয়ে তুমি চাইলে আগের মতো চারটা ওয়াই পণ্য কিনতে পারবা, মানে এটা ঠিক আছে। কিন্তু এক্স পণ্যের দাম বেড়ে 10 টাকা হয়ে গেছে, কিন্তু আগের মতো তুমি 20 টাকা দিয়ে আর চারটা এক্স পণ্য আর কিনতে পারবে না। এখন এক্স পণ্য কিনতে পারবা দুইটা, এই যে দুই। এই জন্য এক আমার সি যুক্ত হয়েছে। ফলে দেখা যাচ্ছে বাজেট রেখাটা এই যে ভূমি অক্ষের সমান্তরালে বাম দিকে বা মূল বিন্দুর দিকে চলে আসছে। কেন আসছে? এক্স পণ্যের দাম বেড়ে গেছে তাই। তাহলে একটা বিষয় ক্লিয়ার, ওয়াই পণ্যের দাম স্থির থাকা অবস্থায়, ওয়াই পণ্যের দাম অপরিবর্তিত থাকা অবস্থায়, এক্স পণ্যের দাম বেড়ে গেলে বাজেট রেখা এই যে ভূমি অক্ষের বামে অর্থাৎ মূল বিন্দুর দিকে চলে আসবে। যে বাজেট রেখাটা ছিল তার বাম দিকে চলে আসছে। ঠিক ঘটনা উল্টোটাও ঘটতে পারে। উল্টো ঘটনা কিরকম? এক্স পণ্যের দাম কমে গেছে, এক্স পণ্যের দাম কমে 5 টাকা থেকে 2 টাকা হয়ে গেছে। কয় টাকা? 2 টাকা। ওয়াই পণ্যের দাম ঠিক আছে আগের মতোই। এখন বাজেট রেখাটা কেমন হবে? যথারীতি 20 টাকা দিয়ে ওয়াই পণ্য পাওয়া যাবে চারটা, এই বিন্দুটা ঠিক আছে। এই বিন্দুটা ঠিক আছে। আবার বলছি, আমার বাজেট ছিল 20 টাকা, প্রতিটা এক্স পণ্যের দাম 5 টাকা, প্রতিটা ওয়াই পণ্যের দাম 5 টাকা। আমার প্রাথমিক বাজেট রাখা ছিল এবি, কারণ আমি চারটা এক্স পণ্য অথবা চারটা ওয়াই পণ্য কিনতে পারতাম, যে এখন একটা কিনতে পারবো, দুইটা নয়। সর্বোচ্চ চারটা এক্স পণ্য, সর্বোচ্চ চারটা ওয়াই পণ্য কিনতে পারবো, আমাদের বাজেট রাখা ছিল এবি। কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে এক্স পণ্যের দাম 10 টাকা হয়ে গেছে। তাহলে ওয়াই পণ্যের দাম আগের মতোই আছে, তাহলে আমি ওয়াই পণ্য কিনতে পারবো সর্বোচ্চ চারটা এই বিন্দুতে, কিন্তু এক্স পণ্য কিনতে পারবো দুইটা এই বিন্দুতে। এসি নতুন বাজেট রেখা। তাহলে এক্স পণ্যের দাম বেড়ে গেলে বাজেট রেখা ভূমি অক্ষের সমান্তরালে ভূমি অক্ষের বাম দিকে চলে আসছে, মূল বিন্দুর দিকে। এখন হঠাৎ করে বললাম যে এক্স পণ্যের দাম কমে গেল, ওয়াই পণ্যের দাম ঠিকই আছে 5 টাকা। তাহলে 20 টাকা দিয়ে সর্বোচ্চ চারটা ওয়াই পণ্য কিনে যাবে, এই বিন্দুটা কোনো পরিবর্তন হয় নাই। এক্স পণ্য কয়টা পাওয়া যাবে? 10টা। 20 টাকা দিয়ে 10টা। তাহলে আমার ধরলাম এটা আমার এটা 10, 5, 6, 7, 8, 9, 10। ব্যাস, ওই বিন্দু এটা তো ঠিক আছে, এটা চেঞ্জ হয় নাই, এটা চেঞ্জ হয়ে যাবে। বলে দেখো নতুন বাজেট রেখা পাওয়া গেছে আবার। আরো ডান দিকে সরে গেছে। অ্যাডি। তাহলে তাহলে কি দেখা গেল?
এক্স পণ্যের দাম কমে গেলে বাজেট টাকা ভূমি অক্ষের ডান দিকে চলে যাচ্ছে, এক্স পণ্যের দাম বেড়ে গেলে বাজেট টাকা ভূমি অক্ষের বাম দিকে চলে আসতেছে। তাহলে এটা কি ব্যাখ্যা? ওয়াই পণ্যের দাম স্থির থাকা অবস্থায়, বিষয়টা খেয়াল করবো, ওয়াই পণ্যের দাম স্থির থাকা অবস্থায় এবং বাজেট স্থির থাকা অবস্থায় এক্স পণ্যের দাম বেড়ে গেলে বাজেট রেখা বাম দিকে চলে আসে ভূমি অক্ষে, এক্স পণ্যের দাম কমে গেলে বাজেট রেখা ভূমি অক্ষের ডান দিকে চলে যায়। বুঝছো কিনা দেখো তো বিষয়টা। জি স্যার। তাহলে আমাদের পুরোটা একটু আবার বুঝাই দেন না। এটা বলেন না, ওয়াই হ্যাঁ বাই বলো। এক্স এর পণ্যের দাম বাম দিকে চলে যায়, এইটুক থেকে আরেকটু বলেন। আচ্ছা, তাহলে আমি আরেকবার বলে খেয়াল করো। আমাদের বাজেট ছিল 20 টাকা, এক্স পণ্যের দাম 5 টাকা, ওয়াই পণ্যের দাম 5 টাকা। আমি এখানে দেখতে পাচ্ছি আমি এই 20 টাকা দিয়ে হয় 4টা এক্স পণ্য কিনতে পারবো অথবা 4টা ওয়াই পণ্য কিনতে পারবো, যে কোনো একটা। 4টা এক্স পণ্য অথবা 4টা ওয়াই পণ্য, দুটোটা যোগ করে যে রেখাটা পেয়েছি এটা হচ্ছে আমার প্রাথমিক বাজেট রেখা। এই যে এটা প্রাথমিক বাজেট রেখা। ওকে, এখন আমি বললাম এক্স পণ্যের দামটা বেড়ে ডাবল হয়ে গেল, 5 টাকা থেকে 10 টাকা হয়ে গেল, কিন্তু ওয়াই পণ্যের দাম ঠিক আছে, বাজেটও ঠিক আছে। তাহলে এখন তুমি বাজেট রেখা কিভাবে আঁকবা? তো আমার বাজেট 20 টাকা, ওয়াই পণ্যের দাম 5 টাকা, তাহলে আমি 20 টাকা দিয়ে সর্বোচ্চ 4টা ওয়াই পণ্য পাবো। এই বিন্দু ঠিক আছে, ওকে বিন্দুটা পেলাম। কিন্তু এক্স পণ্যের দাম তো বেড়ে 10 টাকা হয়ে গেল, 20 টাকা দিয়ে তুমি এক্স পণ্য এখন কয়টা পাবা? 2টা। এই যে 2। এই হচ্ছে আমার নতুন বাজেট রেখা এসি, যে এখানে এক্স পণ্যের দাম 10 টাকা, ওয়াই পণ্যের দাম 5 টাকা, বাজেট 20 টাকা। তো দেখা যাচ্ছে এক্স পণ্যের দাম বেড়ে গেলে বাজেট রেখা বাম দিকে ভূমি অক্ষে, এটা হচ্ছে ভূমি অক্ষে বাম দিকে চলে আসছে। আবার আমি বললাম যে না, এক্স পণ্যের দাম আমি এখন কমাই দিছি, আগে ছিল 5 টাকা এখন হয়ে গেছে 2 টাকা, ওয়াই পণ্যের দাম 5 টাকা ঠিক আছে, বাজেটও ঠিক আছে। ফলে 20 টাকা দিয়ে তুমি আগের মতো 4টাই ওয়াই পণ্য কিনতে পারবা, এই বিন্দু ঠিক আছে, এটা কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু এখন এক্স পণ্য কিনতে পারবা 10টা, এটা 10। এইটা যোগ করে আমি এরই বাজেট রেখা পেয়েছি। তাহলে এক্স পণ্যের দাম কমে গেলে দেখা যাচ্ছে বাজেট রেখা ভূমি অক্ষের ডান দিকে চলে যাচ্ছে। এই হচ্ছে শুধুমাত্র এক্স পণ্যের দামের পরিবর্তনের ফলে বাজেট রেখা স্থানান্তর। ওয়াই পণ্যের দাম এবং বাজেট ঠিক থাকবে, ফিক্সড, কোনো পরিবর্তন হবে না। শুধু এক্স এর দাম বাড়লে বাজেট রেখা ভূমি অক্ষের এদিকে চলে আসবে, এক্স পণ্যের দাম কমে গেলে বাজেট রেখা ভূমি অক্ষের ডান দিকে চলে যাবে। একইভাবে আমরা ওয়াইটাও দেখাই, ওয়াইটা দেখলে তোমাদের আর একটু ক্লিয়ার হবে। স্যার ব্যাখ্যার Px মধ্যে বলো। সমান্তরাল কথাটা কি উল্লেখ করতে হবে? এইখানে তো সমান্তরাল হয় নাই, সমান্তরাল হয় কখন জানো? যখন এই যে এখানে সমান্তরাল, যখন এক্স আচ্ছা, পণ্যের বাজেট ডাবল হয়ে গেছে তখন সমান্তরালে যাবে, বাজেট কমে গেলে সমান্তরালে আসবে, দুটোই একই দাম একইভাবে পরিবর্তন হলে। এইখানে তো সমান্তরালের কোনো সুযোগ নাই, এগুলো তো সমান্তরাল নয়, তাই না? এটা সমান্তরাল, কারণ বাজেট ডাবল হয়েছে, বাজেট অর্ধেক হয়েছে। ডাবল হলে শুধুমাত্র বাজেট বাজেট। সমান্তরালে ডানে যাবে, বাজেট অর্ধেক হলে সমান্তরালে বামে আসবে। হ্যাঁ, বুঝছি স্যার। এখন আমরা এক্স পণ্যের দাম 5 টাকা, ওয়াই পণ্যের দাম 5 টাকা, বাজেট 20 টাকা, আবারও সেম চিত্রটা অঙ্কন করতে যাচ্ছি। যারা আগে বুঝুনি তোমরা আবার খেয়াল করো। বাজেট কত আমাদের? 20। কয়টা এক্স পণ্য পাবো? একটা, দুইটা, তিনটা, 4টা। কয়টা ওয়াই পণ্য পাবো? একটা, দুইটা, তিনটা, 4টা। এই বিষয়টা মুখস্থ হয়ে গেছে কিনা বলো তো অলরেডি? জি স্যার। ঠিক আছে, তাহলে বাজেট টাকার নাম কি হবে? এবি। এবি বাজেট টাকাতে আমি সর্বোচ্চ 4টা এক্স পণ্য পাবো অথবা সর্বোচ্চ 4টা ওয়াই পণ্য পাবো। জি এইবার আমি ওয়াই পণ্যের দামে পরিবর্তন ঘটাবো। ওয়াই পণ্যের দাম বেড়ে গেছে 10 টাকা, কিন্তু এক্স পণ্যের দাম 5 টাকা, বাজেট 20 টাকা। তাইলে তোমরা বলো, আমার যদি বাজেট 20 টাকা হয়, এক্স পণ্যের দাম যদি 5 টাকাই হয়, 4টাই এক্স পণ্য পাবে এই বিন্দু ঠিক আছে, কিন্তু ওয়াই পণ্য হয়ে গেছে 20 টাকা, 10 টাকা। তাহলে 20 টাকা দিয়ে কয়টা ওয়াই পণ্য পাবো? 10 টাকা। দুইটা। 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 এই যে নতুন বিন্দু পাওয়া গেল। তাহলে এবার দেখো,
ওয়াই পণ্যের দামের পরিবর্তন হচ্ছে, এক্স পণ্য এবং বাজেট ঠিক। এখন রেখা বি বিন্দু ঠিক আছে, এখন এ বিন্দুর পরিবর্তন হচ্ছে, খেয়াল করছো? আগের ক্ষেত্রে এক্স পণ্যের দামের পরিবর্তন হয়েছে, ওয়াই পণ্যের দামের পরিবর্তন হয়নি, তাই ওয়াই বিন্দুটা ঠিক আছে, এক্স এর বিন্দুটা পরিবর্তন হয়েছে। তার মানে ওয়াই পণ্যের দামের পরিবর্তন হলে বাজেট রেখা লম্ব অক্ষ বরাবর স্থান পরিবর্তন করবে। এক্স পণ্যের দামের পরিবর্তন হয়েছে, বাজেট রেখা ভূমি অক্ষ বরাবর স্থান পরিবর্তন করছে, তাই না? জি জি তাহলে এবার আমি ওয়াই পণ্যের দামটা কমাই দিব, 2 টাকা করে দিলাম। তাহলে এখন ওই এক্স পণ্য আগের মতো এই বিন্দুতেই থাকবে, 4টা পাবো। ওয়াই পণ্য 20 টাকা দিয়ে এখন কয়টা পাবো? 10টা। 10টা। বেশ, 5, 6, 7, 8, 9, 10। আমি জোর করে এটাকে 10 মিলিয়ে দিলাম। 10 একটু তুলে দিলাম। তাহলে বি, এ বি, বি সি, বিডি, বিডি নতুন বাজেট রেখা পাওয়া গেল। তাহলে একটা বিষয় দেখা যাচ্ছে, ওয়াই পণ্যের দাম বেড়ে গেলে বাজেট রেখা লম্ব অক্ষে বাম দিকে চলে আসছে, ওয়াই পণ্যের দাম কমে গেলে বাজেট রেখা লম্ব অক্ষের ডান দিকে চলে গেছে। তাহলে আমরা 3 ধরনের বিষয় দেখিয়েছি। এক্স এবং ওয়াই পণ্যের দাম ঠিক থাকা অবস্থায় বাজেট ডাবল হলে বাজেট রেখা ডান দিকে যাবে। এক্স এবং ওয়াই পণ্যের দাম ঠিক থাকা অবস্থায় বাজেট কমে অর্ধেক হয়ে গেলে বাজেট রেখা সমান্তরালে বাম দিকে চলে আসবে। এখানেও সমান্তরালে গেছে, এখানেও সমান্তরালে গেছে। আচ্ছা, এটা সমান্তরাল হয় নাই আসলে। এখানে সমান্তরাল না হওয়ার কারণ আমি একটা সূক্ষ্ম ভুল করে ফেলছি। হ্যাঁ, এটাও 5 করে দিলাম, এটাও 5 করে দিলাম, বুঝতে পারছো? চারটা এক্স পণ্য, 4টা ওয়াই পণ্য। এখন ঠিক আছে, 1, 2, 3, 4, দামটা ঠিক রাখলাম আর কি। এক্স পণ্যের দামও 5 টাকা, ওয়াই পণ্যের দামও 5 টাকা। এখন সমান্তরালে যাবে, এক্স পণ্যের দামও 5, ওয়াই পণ্যের দামও 5, বাজেট 20 টাকা, 20 টাকা থেকে 40 টাকা হয়েছে, সমান্তরালে ডানে চলে গেছে। তাহলে এটাও 10 হয়ে যাবে। 10টা এক্স পণ্য, 10টা ওয়াই পণ্য, না 8টা, সরি 8টা পাওয়া যাবে এখন। প্রতিটার দাম 5 টাকা হলে 8টা পাওয়া যাবে না? 8টা। বাজেট কমে গেছে, বাজেট রেখা বাম দিকে সমান্তরালে বাম দিকে চলে আসছে। এক্স পণ্যের দামের পরিবর্তন হয়েছে শুধুমাত্র বাজেট রেখা ভূমি অক্ষ বরাবর ডানে বামে সরছে। এক্স পণ্যের দাম বেড়ে গেলে ভূমি অক্ষের বাম দিকে আসছে, এক্স পণ্যের দাম কমে গেলে ভূমি অক্ষের ডান দিকে গেছে। ওয়াই পণ্যের দামের পরিবর্তন হয়েছে, বাজেট রেখার লম্ব অক্ষ বরাবর ডানে বামে পরিবর্তন হয়েছে। ওয়াই পণ্যের দাম 5 টাকা থেকে 10 টাকা হয়েছে, বাজেট রেখা ভূমি অক্ষের বাম দিকে আসছে, লম্ব অক্ষে। ওয়াই পণ্যের দাম কমে গেছে, বাজেট রেখা লম্ব অক্ষের ডান দিকে গেছে। এই হচ্ছে বাজেট রেখার স্থানান্তর। এইটুকু বুঝতে পারছো সবাই? জি স্যার। জি জি স্যার স্যার। এখন তোমাদের কোয়েশ্চেন পরীক্ষায় কিভাবে আসবে। পরীক্ষায় আজ পর্যন্ত বাজেট রেখা স্থানান্তর নিয়ে কোনো কোয়েশ্চেন হয় নাই। তবে আমি যে এতক্ষণ করালাম, তোমাদের এই স্থানান্তরটা কি কঠিন বলে মনে হলো? এটা হচ্ছে বাচ্চাদের না। হিসাব বিষয়। না। শুধুমাত্র বিষয়টা বুঝতে পারা কি ঘটনা ঘটতেছে এখানে, এই বিষয়টা জানলে সামনে যদি কঠিন কোয়েশ্চেন করো তাহলে এখান থেকে হতে পারে। তোমাদেরকে এরকম কয়েকটা মান দিয়ে বলবো যে বাজেট রেখা স্থানান্তরটা কিভাবে হবে একটু দেখাও। এখন এই মানগুলো আমি নিচ থেকে ধরেছি, এগুলো আমি নিজের সুবিধা মতো নিয়েছি যাতে মনে থাকে। তোমরা ওই মানগুলো এভাবেই মনে রাখবা। প্রতিটা এক্স পণ্যের দাম 5 টাকা, প্রতিটা ওয়াই পণ্যের দাম 5 টাকা, বাজেট 20 টাকা। বাজেট বাড়ালে ডাবল হবে 40 টাকা, কমালে হবে 10 টাকা, এইভাবেই। তাহলে আমরা বাজেট রেখা স্থানান্তরটা দেখলাম। কেন এটা গুরুত্বপূর্ণ? পরীক্ষায় আসে নাই কিন্তু গুরুত্বপূর্ণ কেন সেটা আমরা একটু পরেই দেখবো, গুরুত্বটা কেন। বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখার পার্থক্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, যদিও কখনো পরীক্ষায় আসে নাই। গুরুত্ব এই কারণে, তুমি যদি বাজেট রেখা কাকে বলে জানো, বাজেট রেখার বৈশিষ্ট্য জানো, বাজেট রেখা আঁকতে জানো। নিরপেক্ষ রেখা কাকে বলে জানো, নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য জানো, নিরপেক্ষ রেখা আঁকতে জানো। তা দুটোর পার্থক্য তো সহজেই জানার কথা। এই পার্থক্য যত জানবা, বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখা সম্পর্কে ধারণা তত বেশি ক্লিয়ার হবে। এটা আমি আর পরে দিচ্ছি না, এই যে
পার্থক্য হবে প্রথমে বাজেট রেখা কাকে বলে, নিরপেক্ষ রেখা কাকে বলে, সংজ্ঞা দিয়ে একটা পার্থক্য। বাজেট রেখার চিত্র, নিরপেক্ষ রেখার চিত্র। এবার এই বৈশিষ্ট্যগুলো তোমরা নিজেরাই পাবে, এগুলো আমি অলরেডি পড়িয়ে ফেলেছি। এগুলো আমি পড়িয়ে ফেলেছি, যা যা বলেছি সব এখানে আছে। স্যার নিরপেক্ষ, আমাকে পিডিএফটা দেওয়া যাবে? হ্যাঁ আচ্ছা আমি দিয়ে দিব, আমি গ্রুপে দিয়ে দিব। এই নিরপেক্ষ রেখা এবং স্যার বাজেট রেখার পার্থক্য কেউ যদি না পারো, না বুঝো, পরের ক্লাসে আমাকে বলবো, আমি বুঝিয়ে দেব। ভোক্তার ভারসাম্যটা আজকে পড়লে বুঝবা না, এটার জন্য আলাদা একটা ক্লাস লাগবে নিখুঁতভাবে বোঝানোর জন্য। তবে একটু ধারণা দিয়ে দিই ভোক্তার ভারসাম্য সম্পর্কে, একটু ধারণা। তার আগে আমি বাজেট রেখা পার্থক্যটা একটু বলে দিই। বাজেট রেখার ঢাল সকল বিন্দুতে সমান থাকে। কেন? বাজেট রেখা হচ্ছে একটা সরল রেখা, এই যে সরল রেখা, মনে রাখবা সরল রেখার ঢাল প্রতিটা বিন্দুতে সমান। এ বি সি, প্রতিটা বিন্দুতে ঢাল সমান। এ বিন্দুতে যা ঢাল, বি বিন্দুতে ঢাল সেম, সি বিন্দুতে ঢাল সেম। আবার বলছি, বাজেট রেখা একটি সরল রেখা, তাই প্রত্যেকটা বিন্দুতে ঢাল একই। নিরপেক্ষ রেখা তো সরল রেখা নয়, এটাকে বলে সমপরাবৃত্ত রেখা। সমপরাবৃত্ত রেখা, এটার ঢাল ভিন্ন ভিন্ন। নিরপেক্ষ রেখার ঢাল সকল বিন্দুতে সমান থাকে না, একটা পার্থক্য তাহলে জানলাম। বাজেট রেখা সকল বিন্দু ভোক্তার সমান ক্রয় ক্ষমতা নির্দেশ করে। ওই যে বললাম, বাজেট রেখা মানে তোমার ক্ষমতা, কি ক্ষমতা? ক্রয় ক্ষমতা, তোমার বাজেট। এখানেও যা বাজেট, এখানেও তা, এখানেও তা, এখানেও তা, প্রত্যেকটা বিন্দুতে বাজেট সমান। নিরপেক্ষ রেখা সকল বিন্দু সমান উপযোগ নির্দেশ করে। এখানে যা উপযোগ, এখানেও তা উপযোগ, এখানে একই উপযোগ। এই জন্য বলেছিলাম নিরপেক্ষ রেখার মধ্যে যদি তিনটা বিন্দু থাকে, প্রতিটা বিন্দু পরস্পর সমান, মনে আছে নিশ্চয়ই তোমাদের। এই জন্য এর আরেকটা নাম হচ্ছে সম উপযোগ রেখা, তাও বলেছিলাম। বাজেট রেখাও আরেকটা নাম আছে, সম খরচ রেখা, না, বাজেট রেখা একটা ভিন্ন নাম বলেছিলাম না, সেই নামটা কি মনে আছে? একটু দেখে নেই। স্যার দাম রেখা, দাম রেখা। হ্যাঁ, দাম রেখা, ভেরি গুড। বাজেট রেখাকে দাম রেখা বলা হয়, নিরপেক্ষ রেখাকে সম উপযোগ রেখা বলা হয়, কারণ প্রত্যেকটা বিন্দুতে উপযোগ সমান। বাজেট রেখার ঢাল দুইটা পণ্যের দামের অনুপাত নির্দেশ করে, নিরপেক্ষ রেখার ঢাল দুইটা পণ্যের প্রান্তিক বদলের হার নির্দেশ করে। ঢাল যে যদি পারো এটা মনে থাকবে। ভোক্তা কি করতে চায়, এটা নিরপেক্ষ রেখা দিয়ে প্রকাশ পায়। ভোক্তা কি করতে পারে, এটা বাজেট রেখা দিয়ে প্রকাশ পায়। কি করতে পারে মানে তুমি কি কিনতে পারো না পারো, এটা বাজেট দিয়ে প্রকাশ পায়। বাজেট রেখা ভোক্তার বস্তুগত দিক তুলে ধরে, তুমি কয় কেজি জিনিস পাবা, কয়টা জিনিস পাবা, 5টা না 10টা, এটা বাজেট রেখা দিয়ে পাওয়া যায়। কিন্তু নিরপেক্ষ রেখা ভোক্তার মনস্তাত্ত্বিক বিষয় তুলে ধরে, মনস্তাত্ত্বিক বিষয়, উপযোগ। প্রথম ক্লাসে বলেছিলাম উপযোগ একটা মনস্তাত্ত্বিক বিষয়। বাজেট রেখা সকল বিন্দু সমান ব্যয় নির্দেশ করে বলে তাকে সম ব্যয় রেখা বলা হয়। এই যে সময় ব্যয় রেখা বলা হয়, নিরপেক্ষ রেখা সকল বিন্দু সমান উপযোগ নির্দেশ করে বিধায় তাকে সম উপযোগ রেখা বলা হয়। ভোক্তার ভারসাম্য কি, চিত্রটা একটু দেখে নাও তো। শুধু এইটুকু জাস্ট হিন্টস দিয়ে আমি ক্লাস শেষ করতেছি। নিরপেক্ষ রেখার ভারসাম্য, ভোক্তার ভারসাম্য, বাজেট রেখা। বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখার পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ। বাজেট রেখার ঢাল, নিরপেক্ষ রেখার ঢাল খুবই গুরুত্বপূর্ণ। বাজেট রেখার বৈশিষ্ট্য, নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য অসম্ভব গুরুত্বপূর্ণ। এই হচ্ছে বাজেট রেখা। বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখা পরস্পরকে যেখানে স্পর্শ করবে সেখানেই ভোক্তা ভারসাম্য লাভ করবে। এটা হচ্ছে নিরপেক্ষ রেখা। তো বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখা বি বিন্দুতে, এ বিন্দুতে স্পর্শ করেছে, এম বিন্দুতে। এ বি একটি বাজেট রেখা, আইসি একটা নিরপেক্ষ রেখা, তারা পরস্পরকে এম বিন্দুতে স্পর্শ করেছে। সুতরাং এম বিন্দুতে ভোক্তা ভারসাম্য লাভ করেছে, মানে ভোক্তা এম বিন্দুতে সুখে শান্তিতে থাকবে। সেটা কিরকম সুখে শান্তি? ভোক্তা এম বিন্দুতে ও এম পরিমাণ ওয়াই পণ্য এবং ও এন পরিমাণ এক্স পণ্য ভোগ করে সুখে শান্তিতে থাকবে। এই হচ্ছে ভোক্তার ভারসাম্য অবস্থা। এখন আমি আবারও বলতেছি, এবি একটি বাজেট রেখা, আইসি একটি নিরপেক্ষ রেখা, তারা পরস্পর এম বিন্দুতে স্পর্শ করেছে। স্পর্শ, ছেদ নয়, স্পর্শ এবং ছেদের মধ্যে পার্থক্য। ছেদ মানে হচ্ছে এভাবে ছেদ করে যাওয়া, স্পর্শ মানে টাচ করে যাওয়া। সুতরাং এটা হচ্ছে ভারসাম্য বিন্দু। এই ভারসাম্য বিন্দুতে ভোক্তা ও এম পরিমাণ
ও এম পরিমাণ ওয়াই পণ্য কিনবে, এই যে ওয়াই পণ্য কিনবে ও এম পরিমাণ, এবং এক্স পণ্য কিনবে ও এন পরিমাণ। এখন প্রশ্ন হচ্ছে এটা ভারসাম্য বিন্দু কেন? তাহলে ভারসাম্যের শর্ত কি? এইখানে যেখানে এখানে বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখা স্পর্শ হবে, সেইখানে দুইটা শর্ত পূরণ হয়। মনে আছে কিনা দেখো, আমরা বাজেট রেখার ঢালকে বলেছিলাম পি এক্স বাই পি ওয়াই, নিরপেক্ষ রেখার ঢালকে বলেছিলাম এম আর এস এক্স ওয়াই। মানে নিরপেক্ষ রেখার ঢাল মানে হচ্ছে দুইটা পণ্যের প্রান্তিক বদলের হার। মনে আছে কিনা দেখো, বাজেট রেখার ঢাল মানে হচ্ছে দুইটা পণ্যের দামের অনুপাত। তার মানে এই এম বিন্দুতে এই দুইটা রেখা যদি পরস্পর স্পর্শ করে, তাদের ঢালও পরস্পর সমান। অর্থাৎ ভোক্তা ভারসাম্যের সত্য হচ্ছে বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখা পরস্পর স্পর্শ করবে, অর্থাৎ বাজেট রেখার ঢাল এবং নিরপেক্ষ রেখার ঢাল পরস্পর সমান হলেই একজন ভোক্তা ভারসাম্য লাভ করবে। এটা হচ্ছে ভোক্তা ভারসাম্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য, যেটাকে বলে প্রয়োজনীয় সত্য। তাহলে একজন ভোক্তা কিভাবে ভারসাম্য লাভ করবে? একজন ভোক্তা তখনই ভারসাম্য লাভ করবে যখন বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখা স্পর্শ হবে। ওই স্পর্শ বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। কেন ভারসাম্য বিন্দু? কারণ বাজেট রেখা মানে ভোক্তা ক্রয় ক্ষমতা নির্দেশ করে, আর নিরপেক্ষ রেখা মানে ভোক্তার উপযোগ নির্দেশ করে। তোমার পকেটে টাকা আছে 1,000, তুমি যখন বাজারে যাবা, তুমি অবশ্যই এই বাজেট অনুযায়ী তোমার উপযোগ ডিসাইড করবা। এই 1,000 টাকা বাজেট অনুযায়ী তুমি তোমার বাজার করবা, মানে উপযোগ ঠিক করবা কি পরিমাণ উপযোগ তোমার লাগবে। তা এই কারণে বাজেট এবং উপযোগ পরস্পর সমান হবে। পণ্যের দামের অনুপাত এবং প্রান্তিক বদলের হার পরস্পর সমান হলেই ভোক্তা ভারসাম্য লাভ করবে, অথবা বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখা পরস্পর স্পর্শক হলেই ভোক্তা ভারসাম্য লাভ করবে। এটাকে বলে প্রয়োজনীয় সত্য। পর্যাপ্ত সত্য কি? যেই বিন্দুতে বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখা পরস্পরকে স্পর্শ করবে, সেই বিন্দুতে অবশ্যই নিরপেক্ষ রেখা উত্তল হবে, উত্তল। তোমাদের মনে আছে কিনা দেখো, আমরা নিরপেক্ষ রেখা পড়েছিলাম অবতল হইতে পারে, সরল রেখা হইতে পারে। এই স্পর্শ বিন্দুতে নিরপেক্ষ রেখা অবতল হলেই ভারসাম্য বিন্দু পাওয়া যাবে না, অবশ্যই নিরপেক্ষ রেখাকে উত্তল হতে হবে। তাহলে ভোক্তার ভারসাম্যের সত্য দুইটা, বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখা স্পর্শ, এটাকে বলে প্রয়োজনীয় সত্য, এবং নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল, তবে একজন ভোক্তা ভারসাম্য লাভ করবে। এই প্রশ্নটা যদি গতবার না এসে থাকে, তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। ভোক্তার ভারসাম্য অবস্থা বা কাম্য অবস্থা কাকে বলে কিছুটা আমি ধারণা দিয়ে দিলাম। বাকি বিষয়গুলো আমরা পরের ক্লাসে ক্লিয়ার করব। এরপর যদি তোমরা আরো নিজে নিজে বুঝতে চাও, এই টপিক্সটা পড়ে নিলে বুঝবে, কারণ আমি যা বলেছি সব এখানে আছে। আজকের ক্লাস এখানে শেষ হবে। এই পর্যন্ত তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা দেখো। না স্যার। বিয়ে খেতে গেছো, এখান থেকে ক্লাস অ্যাটেন্ড করতেছো, ধন্যবাদ। স্যার বসে স্যার তাহলে যে প্রশ্ন- গ্রাফ যে চিত্রগুলো আসছেন স্যার হোয়াইট বোর্ডে এটার পিডিএফ আজকে দেওয়া হবে? আহ হ্যাঁ, ঠিক আছে। তোমার কোন পিডিএফ এর কথা বলতেছো? আমি যেটা লিখতেছি এই হোয়াইট বোর্ডের পিডিএফ? এটা এবং যেটা থেকে আমাদের বলেছেন দুটোই চাচ্ছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব, অসুবিধা নেই। আর আহ, হোয়াইট বোর্ডেরটা স্যার এখন ফরম্যাটে দিলে আমাদের জন্য ভালো হয়। এই পিডিএফটাও যেটা দেখতে পাচ্ছ এটা? জি জি স্যার। আচ্ছা ঠিক আছে, স্যার আমি এটাও এখন দিয়ে দিব। ফরম্যাটে ঠিক আছে, আচ্ছা দিয়ে দিলাম। স্যার তাহলে আসলে ফ্রেন্ডরা বলতেছে না স্যার, আপনি যে বইটা থেকে মূলত আমাদের পড়াচ্ছেন ওটা আমাদের জন্য বেটার হয়তো, ওরকম স্ক্রিনশট বা পিডিএফ আমরা পাইতাম। আপনি আচ্ছা, যেভাবে বর্ণনা ওকে দিচ্ছেন ওকে বই ওকে, হ্যাঁ একদমই হ্যাঁ, আমি আপনার সাথে বই এক্ষুনি পিডিএফ দিয়ে দিচ্ছি। আমি ভুলে গেছি আসলে দিতে, আমি দিয়ে দিব। এটা ক্লোজ গ্রুপে দেওয়া হবে, পিডিএফটা ওপেন গ্রুপে দেওয়া হবে না, ক্লোজ গ্রুপে দিব। যারা ক্লোজ গ্রুপে যুক্ত আছে তারা পাবা, বুঝছো? ক্লাস সম্পর্কিত আর কোনো প্রশ্ন আছে কিনা বলো। দেখো শিক্ষার্থীরা, আমি বারবার বলছি, আমি কিন্তু ছোট ছোট একটা একটা টপিকস পড়াচ্ছি। তোমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে বেস্টিক সামষ্টিক হচ্ছে প্রচুর ভুলে যাবা, কিন্তু ভুলে যাওয়া থেকে বাঁচার উপায় হচ্ছে আমি যে ক্লাসটা আজকে নিয়েছি 30 মিনিটের ক্লাস, তোমাদের কাজ হচ্ছে ক্লাস শেষে অথবা ঘুমানোর আগে অথবা আগামীকাল ঘুম থেকে উঠে আমি যা যা পড়েছি আমার মতো করে একবার অঙ্কন করা এবং ব্যাখ্যাটা আমার মতো করে বোঝার চেষ্টা করো। তোমরা যদি বাসায় একবার প্র্যাকটিস না করো, তোমরা স্যার দেখবে ভুলে ইউটিউবের যাবা, ভিডিও গুলো তো ডাউনলোড করা হয় না। ভুলে যাবা এবং স্যার পরীক্ষার আগে কষ্ট হয়ে যাবে। হ্যাঁ বলো। ইউটিউবের ভিডিও গুলো ডাউনলোড করা যাচ্ছে না।
আমি আসলে এই বিষয়গুলো আমি জানি না, এগুলা আমি অন্যজনকে দিয়ে করাই, ওর সাথে কথা বলতে হবে। স্যার ডাউনলোড করা গেলে আমাদের জন্য সুবিধা হতো আর কি, যখন বাইরে আচ্ছা, সুযোগ পাই। ক্লাস সম্পর্কিত আর কোনো প্রশ্ন আছে কিনা বলো তো। না স্যার, ক্লাস বুঝছি। ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, ক্লাস স্যার এখানে শেষ আসসালামু করো। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। নমস্কার। স্যার নমস্কার। নমস্কার, আসসালামু নমস্কার। আলাইকুম।